শেষ পর্যন্ত তুই কিনা এমন একটা কাজ করলি যাতে বেরিয়ে এলো যে টাকার জন্য তুই সবকিছু করতে পারিস। হ্যাঁ, এই জন্য লোকজন আমাকে খারাপ বলতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার না এতে কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি সমস্যাটা আমার, আর এই সমস্যাটা আমাকেই সলভ করতে হবে। আর কিভাবে সেই সমস্যা সলভ করব সেটা আমিই ঠিক করব। আমার মনে হয় ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি, বুঝতেই তো পারছো যে আমার সাথে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। তাই বিপাশা দিয়ে আমার সাথে না এই ব্যাপারে তোমরা আর কথা বলো না। বৃথা চেষ্টা করছো, তোমরা বরঞ্চ বাড়ি যাও। ঠিকই তাই। খানিক সময় মনে হচ্ছে ঠিকই যে তোর সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা বেকার। তা নয়, আমাদের প্রত্যেকেরই গুণ দোষ সবকিছু আছে, কিন্তু তোর সম্পূর্ণ আচার আচরণে না টাকা নিয়ে এমন একটা বিষয়, এমন একটা অ্যাটিটিউড উঠে বেরোলো শিমুল। আচ্ছা, কি ভেবেছিলে বলো তো তোমরা? আমি টাকা পয়সা নিয়ে কোনো কথাই বলবো না। ওই ছেলেটা রোজগার করে যাবে, অথচ আমাকে কোনো হেল্প করবে না। আমি সারা জীবন ওদের কাছে ভিক্ষে চেয়ে খাবো। কেন গো? ওরা যেভাবে আমার জীবনটাকে নষ্ট করেছে না, সেখানে ওরা আমাকে টাকা দিতে বাধ্য। তাই এই ব্যাপারে না আমাকে কোনো কথা বলে কোনো লাভ নেই। আমি কারোর কোনো কথাই শুনবো না। জানি। তাহলে শুধু শুধু এলে কেন? জানোই যখন। এতটাও ভাবিনি রে। যেরকম ভেবেছিলাম একটা পয়েন্টের পর তুই হয়তো এতটাও রিজিড থাকবি না। আচ্ছা, পরাগের ওপর তোমাদের এত দয়া কেন? হঠাৎ দেখছি পরাগ পলাশ দুজনেই তোমাদের গুডবুকে চলে এসেছে। কেউই আমাদের গুডবুকে আসেনি শিমুল। দেখো, তোমার এই অ্যাটিটিউডটা কিন্তু আমাদের খারাপ লাগছে শুনে। তুমি যদি অন্যায়ের জন্য পড়াকে কোনো কঠিন শাস্তি দিতে তাহলে ঠিক ছিল। যেই আমি টাকা চেয়েছি অমনি আমি খুব খারাপ হয়ে গেছি, তাই না? আচ্ছা বিপাশাদি, তুমি বলো তো, টাকা ছাড়া জীবন চলে? টাকা ছাড়া তোমার চলে? কারোর চলে? এখানে কারোরই চলে না। আর আমি কি বা করি? আমার টাকা ছাড়া কি করে চলবে বলো? আমাদের আসলে তোর সম্পর্কে একটা অন্যরকম ধারণা ছিল তো। দেখো, সেই ব্যাপারে আমি কি করতে পারি বলো তো? তোমরা যদি আমার সম্বন্ধে অন্য কোনো ধারণা করো, তার দায় তো আমার নয়। যাকে আমি তোর শাশুড়িকে কথা দিয়েছিলাম যে তোকে একটুখানি কথা বলে বুঝিয়ে। আচ্ছা, কথা দিয়েছিলে কেন বলো তো? তোমাদের তো আমার উপর কোনো কন্ট্রোল নেই, তাই তোমাদের কথা দেওয়াটা উচিত হয়নি। কারণ আমি তোমাদের কথাটা রাখতে পারবো না। কাল আমাকে টাকা দেওয়ার কথা, কাল আমার ওই 5 লক্ষ টাকা চাই। তার সাথে ওই যে প্রত্যেক মাসেও মাইনে পাবে, সেই মাইনের অর্ধেকটা। এতদিন ধরে এত কষ্ট সহ্য করছি, কিন্তু আমি আমার স্বামীর কাছ থেকে এরকম ভাবে টাকা কোনোদিন চাইনি, জানো। আচ্ছা সুচরিতা দি, সবাইকে যে তোমার মতো হতে হবে তার তো কোনো মানে নেই, বলো। সবাই তো তোমার মতো মহান হয় না। मुझे लग रहा था कि তুমি अगर खुद इनकम করবে তো সেটা তোমার জন্য অনেক ज्यादा রেসপেক্টেবল হবে। হ্যাঁ দেখো, সবাই যদি নিজে রোজগার করতে পারে তাহলে তো কোনো সমস্যাই হয় না। সবাই তা নিজে রোজগার করতে পারে না, নিজের পায়ে দাঁড়াতেও পারে না। দেখো, আমি যদি কোনোদিন পারি তখন না হয় দেখা যাবে। তাহলে আমাদের গানের দলটার কাজ করবে না, তাই তো? বারে, তোমরা তো বলেই দিয়েছো যে তোমাদের আমার সাথে মিশতে খারাপ লাগে। তা তোমাদের যখন আমার সাথে মিশতে খারাপ লাগে, তার সাথে কাজ করবে কি করে বলো তো? দেখো, আমার মনে হয় এ ব্যাপারে না তোমাদের ভাবার আর কোনো দরকার নেই। দেখো, তোমরা যদি নিজেরা চাও, তোমরা এই ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারো, তোমরা এগোতে পারো। আমি এই ব্যাপারে তোমাদের কোনো বাধা সৃষ্টি করব না। ডিএম ম্যাডাম কিন্তু তোমাকে দেখেই কাজগুলো দিয়েছিলেন শিমুল। হ্যাঁ, তাতে কি হয়েছে? এখন তোমাদের দেখে দেবে। আমি কি ওনাকে বলে আসবো যে আমি টাকার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড, এসব সংস্কৃতি ব্যাপারে নয়? क्या हुआ শিমুল? কিচ্ছু হয়নি, কি আবার হবে বলো? আমি বুঝে গেছি, জানো তো, এই জীবনে না টাকা ছাড়া কিচ্ছু চলে না। যাই হোক, আমাকে এবার বেরোতে হবে। কোথায় যাচ্ছ তুমি? কি আশ্চর্য, আমার কি কোনো কাজ থাকতে পারে না? পারবে না? কারণ নিশ্চয়ই পারে। তাহলে বরঞ্চ আমাকে আমার কাজটা করতে দাও। তোমরা তো আমার বাড়ির দিকেই যাচ্ছিলে, যাও না, যাও। মা আছে, পুতুল দি আছে, ওদের 2 ভাইও আছে। আর মাকে গিয়ে বলো যে তোমরা চেষ্টা করেছিলে, কিন্তু আমি এতটাই রিজিড যে আমি তোমাদের কোনো কথাই শুনিনি। যাই হোক, তোমরা বরং আমার বাড়ির দিকে যাও, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। আমি আসি।
দেখো হিসেব মতো আজই কিন্তু আমার দুটো টাকা পাওয়ার কথা। কাল তোমার মাইনে হয়ে গেছে আর বাকি টাকা তোমার তুলে আনার কথা ছিল। কাল তো শেষ দিন চলে গেছে, তাই আজ যদি এই সময়ের মধ্যে আমায় টাকাটা দিতে পারো খুব ভালো, আর যদি না দিতে পারো তাহলে আমার আর টাকাটা চাই না, তাহলে আমি অন্য কোথাও যাব। সব সময় কি তুমি আমাদের এরকম ভয় দেখিয়ে রাখবে নাকি? কি ভেবেছো কি? তুমি দাদার অবস্থাটা দেখতে পাচ্ছ না? দাদার চোখ মুখের কি অবস্থা হয়েছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? না দাদা কি করে এই টাকাগুলো জোগাড় করেছে সেটা তুমি জানো? আদৌ জানো সেটা? দাদার কাছে কি 5 লাখ টাকা ছিল? দেখো, তোমার দাদার স্ত্রী হিসেবে কিছুদিন হলেও তো আমি তোমার দাদার ঘরে ছিলাম। এখন না তোমার দাদার সঙ্গে এক ঘরে থাকি না, কিন্তু ওই যে স্ত্রী হিসেবে ছিলাম সেই জায়গা থেকে আমি না জানি তোমার দাদার কাছে কি আছে কি নেই। পরাগ তোমার হাতে টাকা তখনই দেবে বৌমা, যখন সাক্ষী সাবুত থাকবে। দেখো, সাক্ষী সাবুত ছাড়া তো টাকা দিয়ে কোনো লাভ নেই, না? আর টাকা হাতে নিয়ে তোমাকে কিন্তু সই করে দিতে হবে, আর সে সই এমনি এমনি হবে না, উকিলের সামনে করতে হবে, উকিলকে সেখানে থাকতে হবে। মা, চাইলেই কিন্তু তোমরা উকিলের ব্যবস্থা করতে পারো, আমার কোনো আপত্তি নেই। ওই, তোদের যে আমি বলেছিলাম উকিল ডাকতে ডাকিছিস? দেখো মা, এটা তো আমাদের ঘরের ব্যাপার, ভীষণ লজ্জার একটা ব্যাপার। কি না আমার বউ আমার কাছ থেকে টাকা চাইছে, কতটা লজ্জার ব্যাপার ভাবো। ঠিক আছে, আমি যত কষ্ট করেই হোক না কেন টাকাটা জোগাড় করে দিয়েছি, আবার উকিল ডেকে সব লেখাপড়া করার কি কোনো মানে হয়? কি কথা? কোনো মানে হয়? চেরোটা কালের বোকা, চেরোটা কালের বোকা, চেরোটা কাল বোকাই রয়ে গেল। দেখে কোনো মানে হয়? বলি, ওই টাকাটা যে দিবি, কাল যদি বৌমা বলে যে সে টাকা পায়নি, তখন কি করবি তুই? আরে কাজ করবি, তার প্রমাণ রাখতে হবে না? খাতায় কলমে পাকা কাজ করতে হয় সব সময়। হ্যাঁ, আমি তো রেখেছি, আমি ওই সাক্ষী সাবুতের ব্যবস্থা রেখেছি, দেখেছি তাদের। উকিলটুকু আমি ডাকিনি, ব্যাস, হয় না? কথা কেন তুই বলতে পারলি? পারলি বলতে? এই বউ আজ টাকা নেয়, কাল অস্বীকার করবে? তুই এই চিনলি এই মেয়েটাকে? তুই একদিন গজতে পারিস, আমার বউ করবে না, এই জন্যই তো কপাল অতটুকু। বুঝলুম বুঝলুম। হ্যাঁ, তোমার আর কি, তোমার তো বোঝার কোনো দায় নেই, হাবলি কোথাকার। বোঝাচ্ছে আমার। বলি, তোমার বড় ভাইয়ের উপর দিয়ে কি ঝামেলাটা গেল সেটা তুমি দেখতে পাচ্ছ? বুঝতে পারছো কিছু? বোঝো না তো? বলি, যাকে আমি এতখানি ভালোবেসেছিলুম, এতখানি বিশ্বাস করেছিলুম, সে তোমার বড় ভাইকে কতখানি কষ্ট দিল, সেটা বোঝো? বোঝো না? মা, কষ্ট দেওয়ার কথা ছিল না বুঝি? তুমিই তো তোমার ছেলেদের জেলে পাঠাতে চেয়েছিলে। চেয়েছিলুম তো বৌমা, আগেও বলেছি চেয়েছি, এখনো বলছি চেয়েছিল। তাইলে সেটা তো পাঠালে না তুমি। সেটা না পাঠিয়ে তুমি জোর করে তার ঘাট থেকে টাকা জোগাড়ের ব্যবস্থা করলে, তাকে দিয়ে টাকা জোগাড় করালে। এবার সে ধার দে না করে এখান থেকে ওখান থেকে টাকা নিয়ে এলো। এরপর সে টাকা শোধ দেবে কি করে? সে শোধ যদি দিতে না পারে, লোকে তো তখন তাকে উত্তম মধ্যম দেবে, আচ্ছা করে। কি করবো তখন আমি? মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও। আমি কষ্ট করে টাকাটা জোগাড় করে এনেছি, তো আমি কষ্ট করে ঠিক শোধ করে দেবো। এই বলি, ও কি কথা? শোধ করে দিবি কি রে? শোধটা করবিটা কি করে? শোধ করার তো একটা উপায় থাকে না? থাকতে হয় তো একটা উপায়। তোর উপায়টা কি? এই তো এখন 5 লাখ টাকা জোগাড় করে দিয়েছিস, এরপর তোর প্রত্যেক মাসের মাইনে থেকে বৌমা যখন অর্ধেকটা কেটে কেটে নেবে, তখন ওই বাকি অর্ধেক টাকা দিয়ে তুই কি করে চালাবি? ওই ধার শোধের টাকা দিবি না সংসারের টাকা দিবি? কি দিয়ে চালাবি বল? আমার পেনশনের কত টাকা কি জাগে যাবে নে? কত টাকা আমার সংসারের বল দেখি, আমি তাই দিয়ে কি করবো? দেখো, বাবা যখন এই দায়িত্বটা আমাকে দিয়ে গেছে, মা আমায় পালন করতেই হবে। তাছাড়া মা, আমিও তো আছি, কি আর করা যাবে? ছেড়ে দাও। তবে দেখো, একটা কথা আমি তোমাকে বলবো মা, এই একই ঘটনা কিন্তু বারবার ঘটতে পারে না, এটা তো ঠিক নয়। আজকে দাদা ওকে 5 লাখ টাকা দিচ্ছে, তার সাথে দাদার মাইনের থেকে প্রতি মাসে অর্ধেক টাকা ওকে দিতে হবে। এই যে টাকাটা দাদা ওকে দেবে, আমি জানি না কতদিন দাদা ওকে দিতে পারবে। তবে আমি আশা করি তুমি একটা কথা তো ভালো করে বুঝতে পারছো, যে দাদার সঙ্গে মেয়েটার এই সম্পর্কের কিন্তু কোনো মানেই হয় না। এই বিয়েটা টিকিয়ে রাখার কোনো মানে হয় না মা। তুমি ওকে বিদায় করো এই বাড়ি থেকে।
পলাশ, আমি এই বাড়ি থেকে চলে গেলে তোমার খুব সুবিধা হয়, তাই না? কেন কেন আমার সুবিধের কি আছে? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কি যে বলো, সম্পর্ক তো একটা আছেই। আর এই কথাটাও সত্যি যে আমি তোমার পথের কাঁটা হয়েছিলাম বলেই তুমি আমাকে সরাতে চেয়েছিলে। এই কথা তুমি অস্বীকার করতে পারো না পলাশ। বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। এই কাজ আমি করিনি। ইনফ্যাক্ট তুমিও পুলিশকে বলেছো যে এই কাজ আমি করিনি। এখন যদি তুমি গিয়ে পুলিশকে আবার বলো যে এই কাজটা আমি করেছি, তাহলে ওনারাই ভাববেন তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করতে চাইছো। তাই নাকি? তাহলে তো ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, এত ভয় কিসে? তোমাদের টাকা না দিলেই হলো, টাকা দিচ্ছ কেন? দেখো, যদি স্বাভাবিকভাবে আমাকে টাকা দিতে পারো ঠিক আছে, না হলে দরকার নেই তো টাকা দেওয়ার। মানেটা কি? দাঁড়াও দাঁড়াও, এই যে এতগুলো টাকা আমাকে দিয়ে জোগাড় করালে, আর এখন বলছো তুমি। আচ্ছা একটা কথা বলো তো, এই যে এতগুলো টাকা তুমি জোগাড় করলে, কোথা থেকে জোগাড় করলে? কোথা থেকে মানে? আমি আমার কলিগদের কাছ থেকে ধার নিয়েছি, আমার স্কুল থেকে অ্যাডভান্স নিয়েছি। আর তোমার যে সব জমানো টাকা ছিল সেগুলোর কি হলো? আশ্চর্য কথা বলছো তুমি শিমু। আমি মাস গেলে ক টাকা মাইনে পাই স্কুল থেকে? তোমার তো একটা আইডিয়া আছে নিশ্চয়, কটা টাকা পাই? এতগুলো দায়িত্ব আছে আমার উপরে। জমানো টাকার কথা বলছো, কত টাকা আমার জমানো আছে? ম্যাক্সিমাম 50-60 হাজার টাকা। 5 লাখ টাকা আর 50-60 হাজার টাকা নিশ্চয়ই এক না। তাই? তোমার শুধু 50-60 হাজার টাকা জমানো আছে? এ বাবা, কি কষ্ট গো তোমার। তবে কি বলো তো, তুমি যে সঞ্চয় মানুষ, এই যে অর্ধেক টাকাটা তোমার কাছে থাকবে মাইনে, তুমি দেখবে সেখান থেকে তুমি আবার ঠিক জমাতে পারবে। তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করি শিমু, ভেবেচিন্তে উত্তর দাও। এই যে আমি তোমাকে বিয়েটা করেছি, বিয়েটা করে কি আমি কোনো অপরাধ করেছি? প্রত্যেক মাসে স্যালারি থেকে তোমাকে অর্ধেক টাকা তুলে দিতে হবে, কিসের জন্য? কতদিন চলবে এটা? কতদিন চলবে? যতদিন তুমি ভয়টা পাবে ঠিক ততদিন চলবে। যদি ভয়টা না পাও, যদি জেলে যেতে চাও, তাহলে চলবে না। দেখো না, থানা পুলিশ করে জেলে গিয়ে এটা বন্ধ হয় কিনা। ইয়ার হবে, একটু জেল খাটবে, তারপর দেখো তোমার চাকরিটা থাকে কিনা। কারণ আমার মনে হয় না ওই জেল ফেরত এরকম কোনো শিক্ষককে কেউ স্কুলে রাখবে বলে। তবে এটা পুরোপুরি তোমার ব্যাপার। যদি তোমার মনে হয় যে চাকরিটা থাকবে, সে তো ভালো কথা, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তাহলে টাকাটা তো না দিলেই হলো, বলো? ইয়ো বৌমা, ও কি কথা! কতকাল ধরে তুমি আমার ছেলেটাকে এরকম ভয় দেখাতেই থাকবে বলো দেখি। ভয় দেখাচ্ছি না তোমার? কোথায় ভয় দেখাচ্ছি আমি? আর তোমার ছেলেরাই বা ভয় পাচ্ছে কেন? ভয় না পেলেই তো হলো। বউ, টাকাটা নে, তুই চলে যাবি না তো রে? আমি যদি এখান থেকে চলে যাই না পুতুল দি, এ বাড়িতে আর কারোর খারাপ লাগবে না। আমি জানি শুধু তোমারই খারাপ লাগবে। আমি তো আমার কথাই বলবো বাবু। এই যে দেখ মধুবালা দেবীকে, কেমন সাংঘাতিক জিনিস দেখেছিস? কেমন সাংঘাতিক জিনিস! দেখ নিজের ছেলে ঘরে কপ পড়েছে, অমনি পাল্টি খেয়ে গেল। এত বোমা সব ঘুষে গেল। আচ্ছা হয়েছে, চুপ কর এখন, চুপ কর। তুই আর এর মধ্যে কথা বলিস নি। মা, আমি তাহলে টাকাগুলো দিয়ে দিচ্ছি। ও কি কথা? টাকা পয়সা দিয়ে দিচ্ছি বলুন রে, সাক্ষী সাবুত দরকার। টাকা পয়সা দিয়ে, কিন্তু তারা এখনো এলো না কেন? হ্যাঁ, আমি তো তাদের এই সময়ের মধ্যে আসতে বলেছিলাম, তাদের তো ঠিক সময় এসে যাওয়ার কথা। তারা যে বললে আসবে, এখনো এলো না। কাদের আসার কথা মা? দিদি, মা, তোমরা? আমাদের কি আর শান্তি আছে? উঠতে আসতে হলো। বাচ্চাটাকেও আনতে পারলাম না স্কুল আছে বলে। ওর বাবাকে বাড়িতে থাকতে হলো স্কুল থেকে আনার জন্য। পরীক্ষা আছে তাই কামাই করানো গেল না। তোমাদেরকে কে আসতে বলেছে? তো শাশুড়ি মা আমাদের ফোন করে ডাকলেন। আমাদের মুখ আর কত পড়াবি শিমুল? হ্যাঁ, কি হয়েছে তো? কি করছিস এসব? যে মানুষটার সঙ্গে তোর কোনো মনের মিল নেই, যার সাথে থাকবি কি থাকবি না সেটা ভাবছিস, সে নিয়ে কথা বলছিস, তার কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছিস, তা আবার জবরদস্তি করে ভয় দেখিয়ে। কি করবো বলো মা?
ভয় না দেখালে যে টাকাটা পাবো না, তাই ভয় দেখাতে হলো। কি করব বলো, টাকাটা খুব দরকার। শিমুল, তোর এত টাকার কিসের দরকার? তুই তো এরকম মেনু শিমুল। কি করব বলো ছোট বৌদি, বিপদে পড়লে সবাইকেই বদলাতে হয়। জীবনের সবকিছু এত বদলে গেছে, জীবনের গল্পগুলোই বদলে গেছে, তাই না বদলে আর কি করব বলো। আচ্ছা আমি না সত্যি বুঝতে পারছি না, তোমরা এলে কেন বলো তো? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছো তো আমার, কিসের দায় তোমাদের? আমার শাশুড়ি মা তোমাদের ফোন করলো, অমনি তোমাদের চলে আসতে হলো, ইগনোর করলেই পারতে। ও, এখন কি করব না করব সেটাও তোমার সাথে পরামর্শ করে করতে হবে? তাহলে আর আমায় দোষ দিও না। তোমার মাকে কখনো ডাকতে হয়েছে আমাদের জন্য বাপের বাড়ির লোককে? ভেবে দেখেছো কখনো? আচ্ছা আচ্ছা, আপনারা বসুন, আপনারা প্লিজ বসুন। না বাবা, এমনি মেয়ের জন্য মাথা কাটা যাচ্ছে, বারবার করে আর বসার দরকার নেই। যদিও তোমরা যে কাজটা করেছিলে সেটা কিন্তু আমরা ভুলে যাইনি, আমাদের যথেষ্ট মনে আছে। আমরা? না, আপনি কোন কাজের কথা বলছেন? শোনো পরাগ, তোমাদের কাজের কথা পুরো পাড়া জানে, শিমুল তো জানি আর আমরাও জানি। শিমুল কিন্তু তোমাদেরকে বাঁচিয়েছে, তবে তোমাদেরকে বাঁচাতে গিয়ে যে শিমুল তোমার থেকে টাকা নেবে সেটা আমরা জানতাম না, আর ওর এই ব্যবহারে তীব্র প্রতিবাদ আমরা করছি। শিমুল না খেতে পেয়ে মরে যেত, কিন্তু তোমার থেকে টাকা নিয়েও যদি খাবার খায় সেই খাবার ওর সহ্য হবে না, বুঝেছো? আর শিমুল, আমি তোকে বলছি, তুই কি এইভাবে টাকা নিয়ে একজন অপরাধীকে ক্ষমা করে দিতে পারবি? আরে তুই পুলিশের কাছে যেতিস, ওর নামে কমপ্লেন করতিস, কিন্তু তুই ওদের নামে করা কমপ্লেনগুলো তুলে নিলি কেন? কি করতাম বলো তো ছোট বৌদি? ওদের নামে যদি আমি কমপ্লেন করতাম, যদি অভিযোগ করতাম, তাহলে এই যে টাকাগুলো পাচ্ছে সেগুলো তো পেতাম না। 5 লাখ টাকা কি মুখের কথা বলো? তার সাথে প্রতি মাসে মাইনের অর্ধেক। দেখো যত দিন যাবে ততদিন তোর মাইনে বাড়বে, আর বাড়িতে বসে বসে আমি এতগুলো টাকা পাবো। এগুলো কেউ হাতছাড়া করে বলো? বলিও কি কথা! ও দিদি, দিদি দেখুন দেখুন দেখুন, কতখানি ভালোবেসেছিল, মাথায় করে রেখেছিলাম, কি ভালোই না বেসেছিলাম আপনার মেয়েকে, নিজের ছেলেদের দূর দূর করতাম। হ্যাঁ, সেই মেয়ের অবস্থা দেখুন, সে কি বলছে এই সমস্ত। তার মনে কোনো দরদ নেই দিদি। দেখুন কি করেছে, ছেলেটার কাছ থেকে এতগুলো টাকা আদায় করবে বলে তাকে জোর দিয়েছে, এবার ছেলেটা ধার দেনা করে সে সমস্ত টাকা জোগাড় করেছে। বেশ জোগাড় করেছে, সে টাকা সে কোত্থেকে শোধ দেবে কেউ জানে না, কি চাপটা যে তার উপরে যাবে কেউ জানে না। ওর কোনো চিন্তা দেখতে পাচ্ছেন, কোনো দুঃখ দেখতে পাচ্ছেন তার জন্য নেই। আর কি বলবো আপনাকে, এই যে মাসে মাসে মাইনেটুকু পাবে না, সেই মাইনে থেকে আবার অর্ধেক টাকা ওকে দিয়ে দিতে হবে। বলুন তো, আপনি বলুন কি করি হয় এটা? তোমরা বাবু যে চাই বলো না কেন, আমার বউ কোনো অন্যায় করতে পারেন না, ব্যাস আমার বউর উপরে আমার অনেকই বিশ্বাস আছে। তোকে যে যাই বলবো, আমি তোকে একদম ভুল বুঝিনি, একদম বুঝিনি। তুই যা করছিস সবকিছু ভালোর জন্য করছিস। তুমি না সত্যি খুব বোকা গো। সবাই দেখো নিজেদের পাল্টে ফেলতে পারলো, বদলে ফেলতে পারলো, কিন্তু তুমি সেই একই রকম বোকাই রয়ে গেলে। আমি হাবলি মেয়ে একটা, হাবলে জন্মেছি, হাবলে মরে যাবো। নিজেকে পাল্টানো কি দরকার শুনি? চাই না বাবু নিজেকে পাল্টাতে। দেখ শিমুল, তোকে একটা কথা বলতেই আজকে আমরা এখানে এসেছি। এভাবে টাকাটা নিস না শিমুল, নিস না এভাবে টাকাটা। দেখ, তুই যদি ওর সাথে না থাকতে পারিস থাকিস না, কাটা ছেড়া হয়ে গেলে হয়ে যা, কিন্তু তারপরে কোর্ট যেটা বলবে কোর্টের কথা মতো টাকা নে। তুই দেখ শিমুল, তুই যেটা করছিস সেটা খুব অনৈতিক কাজ, আর আমি মা হিসেবে তোকে সেটা করতে দিতে পারি না, আমার মত দিতে পারি না এই কাজটা করতে।
আমিও তো তোকে সেটাই বলছি শিমুল, এখানে একটা খোরপোশের ব্যাপার আছে। কিন্তু তুই তো বলতিস যে তুই কখনো খোরপোশ নিবি না। সেই মানুষটাকে তুই পছন্দ করিস না, যাকে ভালোবাসিস না, যাকে দু চোখে দেখতে পাস না, তোদের কোনো মনের মিল নেই, তুই তার থেকে খোরপোশ নিচ্ছিস। আমি মানছি তোর অধিকার আছে, এই মানুষটা তোর জীবন নষ্ট করে দিয়েছে, তাই জন্য তুই কোর্টে যা। তুই কোর্টে গিয়ে নিজে ডিভোর্স ফাইল কর, কোর্টকে বিচার করতে দে যে তুই কিভাবে টাকা পাবি। কিন্তু তুই এইভাবে ওকে জেলের ভয় দেখিয়ে টাকা নিস না শিমুল। সবকিছু তো একটা নিয়ম আছে, তুই নিজের নিয়ম তৈরি করতে আসিস না। তুই কি করছিস এসব? অনেক কিছুই তো করলে শিমুল। তোমার মা ছোট বৌদি তোমাকে প্যাম্পার করেছে ঠিকই, কিন্তু আমরা তো তোমাকে ভালো কথা বোঝানোর চেষ্টা করেছি। তোমাকে বোঝানো যায়নি কেন বলো তো? কারণ চিরকালই তুমি অনেক বেশি বোঝো। সেই পালে বাতাস দিয়েছে তোমার ছোট বৌদি আর মা। দেখো শিমুল, তোমাকে এখানে একটা কথা বলছি, আমাদেরকে না আর অসম্মান করো না। এই টাকার জন্য তুমি কতটা ছোট হবে আর কত নিচে নামবে তুমি। বড় বৌদি, এটা তো আমার সংসারের ব্যাপার, তাই প্লিজ এই ব্যাপারে তোমরা কেউ কথা বলতে এসো না। আর দেখো, তোমাদের কিন্তু আমি ডাকিনি, আমার শাশুড়ি মা ডেকেছেন, তো ওনার সাথে কথা বলো। আমার ব্যাপারে প্লিজ ইন্টারফেয়ার করো না। যা কথা বলার ওনার সাথে কথা বলো, কারণ উনি তো ডেকেছেন তোমাদের। বলছি আর কতক্ষণ অপেক্ষা করবো গো? অনেক তো হলো, এবার টাকা পয়সা যা আছে সব মিটিয়ে দেওয়া হোক।